জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সানিম রিধা। নতুন নতুন সংস্কার প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপিকে সরকার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তবে জুলাই সনদ নিয়ে বিএনপি যে কোনো আলোচনায় রাজি বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন একটি অস্পষ্ট ধারণা, এটি কোনো বাস্তবসম্মত পদ্ধতি নয়। আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। এখন যারা পিআরের কথা বলতেছেন, তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনও প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনও বলছি। এবং আমরা মনে করি যে যেটা নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। জামায়াতে ইসলামী একদিকে নির্বাচনের তারিখ পেছানোর কথা বলছে, আর অন্যদিকে দলীয় প্রার্থী ঘোষণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, বর্তমান সরকার যেন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছাতে না পারে, এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। তিনি বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি তার বেলার ইতিহাস আমাদের জন্য একটি শিক্ষণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি, বেগম জিয়া। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে উপযুক্ত নয় উল্লেখ করে কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এটি নিয়ে জটিলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। 2011 সালে তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর হামলার সাথে জড়িত হারুন বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে দল যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। বলেন, এখন দেশ গড়বার সময়, ভাঙার নয়। এ সময় বিএনপির কর্মীদের উপর কালচার তৈরি না করার আহ্বান জানান তিনি। রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী যায়। আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ভোট ব্যবস্থা যাচাই করে পরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীর পুরোনো পল্টনের ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আশুরা উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন, দোষীদের বিচার ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।
গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আলোচনায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সংবিধান ও আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোতে ব্যাপক সংস্কার জরুরি। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করার উপর জোর দেন তিনি। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান জামায়াতের নেতারা। অপরাধ যারা করবে তাদের বিচার হতে হবে। বিচার যদি না হয় তাহলে অপরাধী আরো আস্কারা পেয়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য যাদের এখনো বিচার হয় নাই, দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, এটা 1 নম্বর দাবি। এর বিচারের সাথে সাথে সংস্কারের কাজগুলা ঠিক মতো করতে হবে, তাহলে বিচার তারপরে সংস্কার করা দরকার। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা দিয়ে দেশ গড়তে জামায়াত ইসলামীর সদস্যদের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হুসাইন হেলাল। সকাল 11টার দিকে বরিশাল অশ্বনী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। সারা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তীতে জামায়াত ইসলামী আমাদের শহীদ ভাইদের কাছে পৌঁছে গেছে। তাদেরকে সর্বোত্তমভাবে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমির জামাতের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে এনসিপি এখনও রাজপথে সোচ্চার। জুলাই ঘোষণাপত্র ও বৈষম্যহীন বাংলাদেশের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে এক পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জের পথসভায় অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ। সেখানে সীমান্ত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর মেনে না নেয়ার কথা জানান দলটির আহ্বায়ক। এ সময় প্রতিবেশী দেশের দাদাগিরির সমালোচনা করে সীমান্তে বাহাদুরি রুখে দেওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতা। একই পথসভায় দলটির সদস্য সচিব আখতার হোসেন নতুন সংবিধানের দাবি জানান। পাশাপাশি দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করারও কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি আজ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পথসভা করছে। দুপুরের পর তারা রাজশাহীতে পৌঁছালে স্লোগানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান এনসিপির নেতা কর্মীরা। এ সময় স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন, নির্বাচন, রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে মন্তব্য করেন তিনি। দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দেশে মবের ঘটনা কমে আসলেও সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে, আর এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার। আর এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে জঙ্গি সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেনি, বরং 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের সরকার, এমন তথ্য জানান তিনি। যেহেতু আমরা আরো সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে, এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি।
এদিকে মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তারের পর থেকে উদ্বিগ্ন দেশটিতে থাকা সাধারণ প্রবাসীরা ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভিসা নীতিসহ অভিবাসন প্রক্রিয়া কঠোর হওয়ার শঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। জঙ্গিবাদের অভিযোগে আটককৃতদের বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে, আর এ নিয়ে বাংলাদেশিরা কি বলছেন, তারা কোনো ধরনের ভোগান্তি বা শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছেন কিনা জানাবেন। স্থানে যে ৩৬ জন বাংলাদেশিকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে তাদের ব্যাপারে সবশেষ যে তথ্য মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে ৩৬ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ১৫ জনকে মালয়েশিয়া থেকে প্রত্যাবাসন অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৬ জনের বিরুদ্ধে এখনও কিন্তু তদন্ত চলছে বলে আমরা জানতে পেরেছি। তারা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানেছি যে এই যে এপ্রিল মাস থেকে ৩টি অভিযানে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং তারা প্রাথমিক তদন্তে যেটি দেখতে পেয়েছে যে তারা বিভিন্ন সামাজিক মাধ্যম তাদের যে উগ্রবাদী মনোভাব সেটি তারা প্রচার করছিলেন এবং ফেসবুকে পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গ্রুপ করে সেখানে তারা সদস্য সংগ্রহ করছিলেন এবং এই যে তাদের যে মতাদর্শ সেটি তারা প্রচার করছিলেন এবং এই অভিযোগটি কিন্তু ওঠানো হয়েছে যে তারা যে অর্থ তারা সংগ্রহ করেছিলেন সেটি বাংলাদেশ এবং সিরিয়াতে পাঠিয়েছে। বাংলাদেশি প্রবাসীদের যে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে যে মালয়েশিয়াতে কিন্তু দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছেন এবং কঠোর পরিশ্রমী এবং সৎ এবং শান্তিপ্রিয় হওয়ায় কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীদের জন্য আলাদা একটি সুনাম আছে এবং একটি কদর আছে। সেই জায়গাতে এই যে জঙ্গি সম্পৃক্ততার যে অভিযোগটি উঠেছে এর ফলে প্রবাসীরা আসলে শঙ্কা করছেন যে তাদের প্রতি একটা নেতিবাচক একটা ধারণা হয়তো মালয়েশিয়ার সাধারণ জনগণের মধ্যে তৈরি হতে পারে। একই সঙ্গে কূটনৈতিক যে সম্পর্ক আছে সেটির ক্ষেত্রে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা এবং এটি মালয়েশিয়া কিন্তু শ্রমবাজারের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি শ্রমবাজার, সেক্ষেত্রে কোনো প্রভাব তৈরি হবে কিনা এ নিয়ে আসলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি শঙ্কা তৈরি হচ্ছে। যদিও আমি কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা বলেছি যারা এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, তারা আসলে যেটি বলছেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যেকার যে সম্পর্ক সেটি কিন্তু বেশ দীর্ঘদিনের এবং দুই দেশের মধ্যে যে বোঝাপড়া সেটিও কিন্তু জঙ্গির অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। আজ ১০ই মুহররম পবিত্র আশুরা, কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, যা শ্রদ্ধায় স্মরণ করছে মুসলমানরা। সকাল 10টার দিকে রাজধানীর ৪০০ বছরের পুরানো হুসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। নানা আনুষ্ঠানিকতায় যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের মাতমের মধ্য দিয়ে পালন করছে ১০ মুহররম। তারা বলছেন আজকের এই দিনে ইমাম হোসেনকে ইয়াজিদের সৈন্যবাহিনী হত্যা করেছিল। পৃথিবীর সমস্বরে মিলিত কণ্ঠে হোসেনের নাম উচ্চারিত হচ্ছে, কারণ তিনি সত্য, ন্যায় ও মানবতার পক্ষে ছিলেন। এদিন বৃষ্টি উপেক্ষা করে হজরত ইমাম হোসেনের স্মরণে পুরান ঢাকা থেকে মোহাম্মদপুর পর্যন্ত শোক যাত্রা করে শিয়া সম্প্রদায়ের অনুগামীরা, যাতে অংশ নেয় হাজারো মানুষ। ঐতিহ্য মেনে মর্মান্তিক এই ঘটনা স্মরণে শহরের নানা সড়কে মাতম করছে শিয়ারা। দিনটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে রাজধানী জুড়ে। তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি, মোহাম্মদপুর গিয়ে শেষ হয়। আজকে আমরা যে শোকগাথা গাচ্ছি এটা নবীর নাতির জন্য। কারবালাতে ইমাম হোসেন যেভাবে নির্মম হত্যা হয়েছেন এটাই প্রতিবাদ করছি, আমরা বুক চাপড়াচ্ছি। ইমাম হুসেন আলাইহিসসালাম 3 দিন আশা নিজে শহীদ হয়েছেন কেন আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে দেখতে হবে 10 দিন তিনি কেন কারবালায় উপস্থিত ছিলেন। এজন্য আমরা এই দিনকে ইমাম হুসেনের জন্য উৎসর্গ করে দেই। উনি কারবালার ময়দানে হক এবং ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে নিজে এবং নিজের পরিবারকে সহকারে জীবন দিয়েছেন। 14 বছর আগে যে যুদ্ধটা হয়েছে এখনো আমাদের মনে পড়লে এখনো আমাদের কান্না আসে। এই শোকের জন্য আমরা মুহররম করতে আসি। সবার পথ সবার মত একই, আমরা সবাই এক হোসেনের বিশ্বাসী, ওই হোসেনকে ভালোবাসি আমরা সবাই।
হোসেনের ভালোবাসার জন্য এখানে আমরা শিয়া সুন্নি কোনো ভেদাভেদ করি না। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকসভা, তাজিয়া মিছিল থেকে স্মরণ করা হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইনকে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট থেকে বের হয় একটি শোক মিছিল। কারবালার স্মৃতিচারণ করে শোকাতুর হয়ে পড়েন মুসলিমরা। শোকগাথা স্মরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে। মিছিলে কারবালা যুদ্ধের প্রতীকী নিশানা বহন করেন মুসল্লিরা। ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে খালি পায়ে কালো পোশাকে শোক মিছিলে অংশ নেন অনুসারীরা। সম্প্রদায়গত ভেদাভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে খুলনায় ইমাম বাড়ি থেকে বের হয় একটি শোক মিছিল। বৃষ্টি উপেক্ষা করে যশোরে তাজিয়া মিছিলে অংশ নেন ভক্তরা। পবিত্র আশুরা উপলক্ষে ময়মনসিংহের পাটগুদাম এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। মিছিলের অংশ নিয়েছেন শত শত মানুষ। সেখানে আছেন সহকর্মী হারুন রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহে পবিত্র আশুরা উপলক্ষে এই মুহূর্তে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। সানি, ময়মনসিংহে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এবং যে ধর্মীয় যে ভাবগাম্ভীর্য সেটি বজায় রেখেই পবিত্র আশুরা পালিত হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর যে দুর্গাবাড়ি রোড রয়েছে, সেই দুর্গাবাড়ি রোডে আছি আমরা। এবং এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পাটগুদাম বিহারি ক্যাম্প থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়েছে সেটি এখন এখানে অবস্থান করছে। এবং মিছিলটি কিন্তু বেশ বর্ণিলভাবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইমাম হাসান হুসাইনের যে মাজার, তার আদলে এখানে প্রতিকৃতি তৈরি করা হয়েছে মাজারের। এবং অন্যান্য যে বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ রয়েছে, বিভিন্ন কালেমা খচিত যে ব্যানার রয়েছে, আল্লাহু আকবার খচিত যে ব্যানার, সেই ব্যানার, পতাকা, এগুলো আমরা দেখেছি। এবং এখানে কিন্তু বিহারি ক্যাম্প থেকে যারা শিয়া সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই যে তাজিয়া মিছিল এটিতে অংশগ্রহণ করেছেন। এবং এই বিহারি ক্যাম্প ছাড়াও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ময়মনসিংহ নগরীর যে বাউন্ডারি রোড এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের হয় এবং পিলখানা থেকে একটি তাজিয়া মিছিল বের হয়েছে এবং আরেকটি তাজিয়া মিছিল বের হয়েছে আকোয়া থেকে। এই সবগুলো তাজিয়া মিছিলই কিন্তু ময়মনসিংহ নগরীর যে প্রধান সড়ক সেই সড়কগুলো প্রদক্ষিণ করেছে। এবং তাজিয়া মিছিলগুলো যে জায়গাগুলো অবস্থান করেছে বা অতিক্রম করেছে আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু উপভোগ করেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে তারা সেই তাজিয়া মিছিল অবলোকন করেছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোড এলাকা। এখানে পাটগুদাম বিহারি ক্যাম্প থেকে যে তাজিয়া মিছিলটি এসেছে সেটি অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন বয়সের শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও কিন্তু এখানে লাঠি খেলায় মেতে উঠেছেন এবং তারা একে অপরের সাথে লাঠি খেলায় অংশগ্রহণ করেছেন। এবং এই কার্যক্রমটি কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে। যেমন আমরা পাটগুদাম বিহারি ক্যাম্প থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়েছে সেটি আমরা ফলো করেছি এবং দেখেছি যে কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু সেই মিছিলটি দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে সেখানে বিভিন্ন ধরনের কসরত প্রদর্শন করেন যারা মিছিলে অংশগ্রহণকারী রয়েছেন। এখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের লাঠি রয়েছে এবং বিভিন্ন ধরনের তলোয়ারও দেখেছি আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের হাতে। এবং এখানে যারা শিয়া সম্প্রদায়ের লোকজন যারা আছেন তারা যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে এটি প্রতি বছরেই এই মহরমের সময় বা পবিত্র আশুরা উপলক্ষে তারা এই তাজিয়া মিছিলটি বের করে থাকেন। এবং এই তাজিয়া মিছিল ঘিরে কিন্তু মানুষজনের বেশ একটি উৎসাহ উদ্দীপনা থাকে এবং তারা এটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এটি পালন করে থাকেন। এবং এই তাজিয়া মিছিল সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে, যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে যেন সুষ্ঠু সুন্দরভাবে এই যে তাজিয়া মিছিল সেটি অংশগ্রহণ হয়ে থাকে এবং সেই তাজিয়া মিছিলটি সুষ্ঠুভাবে যেন শেষ হয়। এবং এই মিছিলটি এখন গাঙ্গিনার পার হয়ে আবার পাটগুদাম বিহারি ক্যাম্পে যাবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ। ময়মনসিংহ পাটগুদাম এলাকা থেকে তাজিয়া মিছিলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র আশুরার দিনটি পালন করছে ইরাকের শিয়া মুসলিমরা। সকাল থেকেই কারবালার জড়ো হন হাজার হাজার মানুষ। আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনকে স্মরণে 10 মুহররমকে শোকের দিন হিসেবে পালন করছেন তারা। শোক মিছিল ছাড়াও ইস্পাতের শিকল দিয়ে পিঠে আঘাত করে ইমাম হুসাইনকে স্মরণ করছেন শিয়া মুসলিমরা। ইরাক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিয়া সম্প্রদায়ের মানুষ একইভাবে ইমাম হুসাইনকে স্মরণ করছেন। 680 খ্রিস্টাব্দ বা হিজরির 61 সনের 10 মুহররম ইয়াজিদ বাহিনীর হাতে কারবালার শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন। যদিও পৃথিবীর শুরুর সময় থেকেই ইসলাম ধর্মের মুহররম মাসের 10 তারিখ বা আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইমাম হুসাইনের শাহাদত বরণ সহ বেশ কয়েকটি ঘটনা এই দিনটিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে সকাল 10টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা CR আবরার ও উপাচার্য সালেহ হাসান নকিব। পরে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন শিক্ষা উপদেষ্টা। 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় তার কৃতিত্ব ধরে রেখেছে। আমরা সবসময় চেষ্টা করছি, আমাদের সামর্থ্য অনেক কম, সমস্ত সামর্থ্য যেখানে যেটুকু আছে সেটুকু সর্বোচ্চ ব্যবহার এবং উত্তরোত্তর সামর্থ্য বাড়ানো, এটাই আমাদের হবে আজকের দিনের অঙ্গীকার। ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য রেখে তারা যেন ছাত্র থাকাকালীন এবং পরবর্তী জীবনে তারা যেন সেটাকে উন্নত রাখতে পারে। জুলাই আন্দোলনে নিহত নারী ও শিশুদের স্মরণে সংকলন প্রকাশের ঘোষণা দিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রবিবার নারায়ণগঞ্জে শহীদ শিশু রিয়া গোপ ও গৃহবধূ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, এই শহীদদের হারিয়ে যেতে দেওয়া হবে না। তিনি জানান, নিহতদের পরিবারের পাশে থাকার জন্য তার মন্ত্রণালয়ের রিসোর্স ব্যবহার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছে তাদের পূর্ণ হক যেটা রাষ্ট্র নিশ্চিত করেছে সেটা যেন তারা ঠিক মতো পায়, সেটা নিয়েও জেলার ডিসি কাজ করছে বলে জানান তিনি। তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না, এই কথাটা বারবার বলছি, কারণ মেয়েরা অনেক বীরত্বে গাথা তাদের আছে, কিন্তু সেই কাহিনীগুলো সামনে আসে না। তো আমি মনে করছি আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে। যদি ভুল হয়, ত্রুটি হয়, তোমরা হচ্ছে আমাদের বাড়তি চোখ, তোমরা অবশ্যই আমাদের নজরে আনবে। জলমহলের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রবিবার সিরাজগঞ্জের রায়গঞ্জের সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, দেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানে ইজারা দিয়ে সমস্যা রয়েছে। তবে জলমহল ইজারাকে ঘিরে চলমান এই সংকট নিরসনে নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের ঝুঁকি নিয়ে রাজপথে নামা তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের উদ্যোগ না নিতে পারলে সেটাই হবে সরকারের ব্যর্থতা। প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছে সেখানকার জলমহলে একমাত্র অধিকার এই মৎস্যজীবীদের, আর কারণ না। এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটাই করার জন্য আমরা প্রকল্প নিয়ে পারি, সরকারকে নানাভাবে বুঝায় পারি, আমরা সেটা করব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসার ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনরা জানান, শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। সকালে স্থানীয় একটি মসজিদের ছাদে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। নিহত শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে সেলিম নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। দুপুর 12টার দিকে উপজেলার কদলপুর এলাকায় প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম সকালে এক আত্মীয়র জানাজা নামাজ শেষে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানসহ বাড়ি ফিরছিলেন। পথে কদলপুরে ঈশান ভট্টের হাটে পৌঁছালে অটোরিক্সা থেকে কয়েকজন যুবক তার মাথায় গুলি করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় তদন্ত ও মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্থানীয়রা জানান, নিহত সেলিম দীর্ঘদিন এলাকায় ছিলেন না। সম্প্রতি এলাকায় আসলে আধিপত্য নিয়ে আরেকটি পক্ষের সাথে বিরোধের সৃষ্টি হয়। সিলেটে দ্বিতীয় দিনের মতো পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে সিলেটের পণ্য পরিবহন। কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দিনের মতো পণ্য পরিবহন কর্মবিরতিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক এলাকাগুলো। এতে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমজীবীরা বাধ্য হয়ে অলস সময় পার করছেন। সিলেটে ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামেন তারা। পরিবহন শ্রমিকরা জানায়, জেলার সকল মালিক শ্রমিক এই এক হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি তাদের। সিলেট হিসাবে আমার দাবি আছে ভাই, আমার পাথর কোয়ারি ছাড়াই দেওয়ার। আমরা অতখান দূর থেকে আইলাম, এত কষ্ট করি সকালে সময় আইয়া তখন মাল লইয়া যাইতাম পারলাম না। অবরোধ যাই না, আমরা চিন্তা করতাম ভাই ফেট কিলা বাঁচত, ফিট কিলা ঘুরতো। পরিবহন ধর্মঘট ডাকার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। এই যে আমাদের এই চাউল বাজারে প্রায় 70 থেকে 80টা চাউলের দোকান আছে, এরপরে পেঁয়াজ ফুট্টি আছে, আলু ফুট্টি আছে, এগুলার অনেক টাকার ক্ষয়ক্ষতি। এখানে বাইরের কাস্টমার আসতেছে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। এর মধ্যে 15 জনই শিশু। এখনও সন্ধান মেলেনি গুয়াডালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্প করতে আসা 15 কন্যা শিশুর। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বস্ত করেছেন, ভিন্ন ভিন্ন ইউনিট ব্যবহার করে দিনরাত 24 ঘন্টা উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিবিসি বলছে, 4 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই নদীর ধারে এসেছিলেন ক্যাম্প করতে। হঠাৎ করে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করার সময় ঘুমের মধ্যেই ভেসে গেছেন কেউ কেউ। অঙ্গরাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোর রাত থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত 850 বাসিন্দাকে। তবে বিপদ এখনও কাটেনি বলে আশঙ্কা মার্কিন আবহাওয়া দপ্তরের। তারা বলছেন, আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রোববার কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। যদিও হামাসের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলো অগ্রহণযোগ্য বলছেন তারা। আর একদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে তাদের মধ্যে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজা ইসরায়েলি হামলায় শনিবার একদিনে নিহত হয়েছেন অন্তত 78 জন ফিলিস্তিনি। Mr. President, you managed to get this deal done, some say, to get all the hostages back home and finish the war. ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দাবি করা হয়, শনিবার আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ নেতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। গেল 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল
খামেনিকে। সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই 12 দিন আগ থেকে ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন খামেনি, যদিও প্রকাশ করা হয়নি ভিডিও ধারণের স্থান। ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ শুরু হচ্ছে ব্রিক্স সম্মেলন। এর মধ্যে এতে অংশ নিতে শহরটিতে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। যদি এবছর ব্রিক্স সম্মেলনে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুদিনের সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। এ সম্মেলন উন্নয়নশীল দেশের নেতারা একত্রিত হয়ে পশ্চিমা আধিপত্যের বিপরীতে নিজেদের আরও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা জানান। বর্তমানে 5 দেশের এই অর্থনৈতিক জোট ব্রিক্স গঠনের প্রস্তাব এসেছিল রাশিয়ার পক্ষ থেকে। 2006 সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল এই 4 দেশ নিয়ে গঠিত হয় ব্রিক্স জোট। তখন এর নাম ছিল ব্রিক। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নতুন নাম হয় ব্রিক্স। জোটের সদর দপ্তর চীনের সাংহাইতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের পর নিজেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার কর্ণধার ইলন মাস্ক। দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী। যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের এই দুই দলের ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি নতুন দল গঠন করেছেন বলেও উল্লেখ করলেন মাস্ক। তবে মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি ইলন মাস্কের দলটি মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। এবার খেলার প্রসঙ্গ। প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপে জায়গা করে নেয়া বাংলাদেশি নারী ফুটবল দল দেশে ফিরছে আজ। মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে তাদেরকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারহান এহসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারহান, বাংলাদেশের হয়ে নারী ফুটবল দলের ইতিহাস সৃষ্টিকারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন? তাদের জন্য কি কি আয়োজন রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? বিস্তারিত জানাবেন। সানি, আপনি জানেন প্রথমবারের মতো নারী এশিয়া কাপ ফুটবলে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর বাংলাদেশের মেয়েদের এই অভাবনীয় সাফল্যকে শ্রুতিমধুর করে রাখতে এবং সাফল্যমণ্ডিত করতে তাদেরকে সংবর্ধনা জানাতে ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ সকাল থেকে তোড়জোড়ভাবে প্রস্তুতি শুরু করেছে। আমি এই মুহূর্তে হাতিঝিলে এমপি থিয়েটারে অবস্থান করছি। আপনাদেরকে যদি দেখাই, আমাদের প্রস্তুতির অংশ হিসেবে এখানে সাউন্ড বক্সগুলো অনুষ্ঠানের জন্য প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে এখানে রাতের আজ সন্ধ্যা 7টার থাই এয়ারলাইন্সে করে বাংলাদেশের মেয়েদের রেঙ্গুন থেকে থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে রাত 9টা বা 9:30টার ফ্লাইটে আবার কিছুটা বিরতি দিয়ে পরবর্তীতে আবার রাত 1:30টার দিকে বাংলাদেশে মেয়েদের পৌঁছানোর কথা রয়েছে এবং বাংলাদেশে পৌঁছানোর পরে মধ্যরাতে 2:30টার দিকে এই হাতিরঝিলে এমপি থিয়েটারে আবার অনুষ্ঠান করার কথা রয়েছে। ইতিমধ্যে বাফুফে আসলে মেয়েদের জন্য তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আমরা জানি যে ভুটান লিগ চলছে এবং ভুটান লিগের কিন্তু আমাদের ঋতুপর্ণ এবং চাকমা ঋতুপর্ণ এবং মনিতা চাকমা চলে যাচ্ছেন এবং তাদের কারণেই কিন্তু পুরো টিমকে বাংলাদেশ একসাথে পাবে না। সেই কারণে আজকে রাতের মধ্যে প্রোগ্রামটা করার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা জানেন প্রথমবারের মতো এশিয়া কাপে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে আমরা জানি যে বাংলাদেশ বাছাই পর্বে এর প্রেসিডেন্টটা বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্য উপলক্ষে বাফুফের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারহান এহসান। সাফের গণ্ডি পেরোনোর স্বপ্ন পূরণ হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। পরীক্ষা নিরীক্ষা চ্যালেঞ্জ উতরে যেতে পেরে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলারও। বলে বোঝানোর মতো না, এত আনন্দ। যে টার্গেট নিয়ে আসছে সেটা ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এই জয়টা কত বড় জয় তোমার ক্যারিয়ারে? আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়, যেটা আমি সবসময় বলতাম যে সাফের গণ্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহ আমার কথা রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়।
নেক্সট টার্গেট হচ্ছে এখন যাওয়ার পরে হচ্ছে সাফ আন্ডার 20 আছে, তো আগে ওটা নিয়েই চিন্তা করতেছি। In many respects, caught between a bit of a rock and a hard place, whether to like change the team totally and use it as an experiment for an under-20 game next week. But then I just thought, no, we want to finish on a strong note and a positive note. Just really proud of the girls. I just think they've followed the game plan and they've really applied themselves in a professional manner. Worked, great work ethic. We've got a great working environment now, and we can see by the youngsters and the young players coming through. এবার ইসবাস্টর টেস্টের খবর। ভারতের ইতিহাস গড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রতিকূল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত শুরু হয়নি শেষ দিনের খেলা। এশিয়ার প্রথম দেশ হিসেবে ইসবাস্টন টেস্টে জয়ের সুবাস ভারতের সামনে। চতুর্থ দিন শেষেও চালকের আসনে আছে সফররতরা। অধিনায়ক গিলের 161 রানের ইনিংসের পাশাপাশি ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার 50-তে ইংল্যান্ডকে 608 রানের বিশাল টার্গেট দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 50 রানেই 3 উইকেট হারায় ইংল্যান্ড। অলি পোপ এবং হ্যারি ব্রুক অপরাজিত থেকে দিন শেষ করেন। শেষ দিনে 72 রানে 3 উইকেট নিয়ে খেলা শুরু করবে ইংলিশরা। শেষ দিনে তাদের দরকার 536 রান। বিপরীতে ইতিহাস গড়া জয় পেতে ভারতের দরকার আর 7 উইকেট। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।